আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজ আমাদের অতিথি হিসেবে আছেন। আসসালামু আলাইকুম এবং আদাব। আজ ঐতিহাসিক 17ই মার্চ, বাংলাদেশের স্থপতি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। যদি তিনি বেঁচে থাকতেন, আজকে তার বয়স হতো 106 বছর। আমাদের জন্য বঙ্গবন্ধুর জন্মদিন একটি বিশাল তাৎপর্যপূর্ণ ঘটনা হলেও তিনি কিন্তু জন্মদিনের আনুষ্ঠানিকতায় খুব বেশি বিশ্বাস করতেন না। 1967 সালের 17ই মার্চ তিনি কারাগারের রোজ নামচা বইয়ে লিখেছেন, আমিও একজন মানুষ, আমার আবার জন্মদিবস। পরেও তিনি একাধিকবার বলেছেন যে আমার জন্মদিনে আমি কেক কাটি না, মোমবাতি জ্বালাই না। তবুও সাধারণ মানুষের ভালোবাসায় এই দিনটি বারবার উদযাপিত হয়েছে। এখন তো এটা একটা বিশাল ব্যাপার। ইভেন এই 2026 সালে চারিদিকে এত প্রতিকূলতার ভেতরেও দেশে বিদেশে সবাই যার যার মতো করে বঙ্গবন্ধুর জন্মদিনকে পালন করেছে, উদযাপন করেছে। অনেকগুলো ভিডিও পেলাম সোশ্যাল মিডিয়ায়, অনেকে পার্সোনালি পাঠিয়েছে। যে যার মতো করে পারে বঙ্গবন্ধুর অনুসারীরা তারা কিন্তু আজকের দিনটি উদযাপন করেছে। কেউ এই পবিত্র রমজানের দিনে ইফতার বক্স দিয়েছে, খাবার দিয়েছে দরিদ্রদের। দেশে বিদেশে যেখানে সম্ভব হয়েছে আলোচনা করেছে। এবং এবারের জন্মদিন উদযাপনটা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্ত। এখানে কোনো বাড়াবাড়ি নেই, আরোপিত কোনো বিষয় নেই। মানুষ ভালোবেসেই এবছর বঙ্গবন্ধুর জন্মদিন পালন করছে। আওয়ামী লীগ, তাদের অঙ্গ সংগঠন, তাদের তো সাংগঠনিক কর্মসূচি থাকেই, শত প্রতিকূলতায় তারা সাংগঠনিকভাবে করে, কিন্তু এর বাইরেও যে সাধারণ মানুষ বা সাধারণ নেতাকর্মী যারা আছে তৃণমূলে, তারা দেখলাম অনেকেই তাদের মতো করে বঙ্গবন্ধুর জন্মদিনকে পালন করেছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আজকে আপনি তাকান, বিশেষ করে ফেসবুক, দেখবেন যে আজকে বঙ্গবন্ধু জন্মদিনের স্ট্যাটাসে একদম সয়লাভ হয়ে গেছে। এটাই বঙ্গবন্ধুর শক্তি, এটাই বঙ্গবন্ধুর আদর্শের শক্তি। ইউনূসের মতো বাটপার হিটলারি শাসকরা যতই চেষ্টা করুক, তারা সাধারণ মানুষকে এই জায়গা থেকে সরাতে পারে না। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলাদেশ, এগুলো সব অঙ্গাঙ্গিভাবে জড়িত, একটার থেকে আলাদা করা যায় না আরেকটা। আজকের এই জন্মদিনে শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি। আজকের এই দিনে বেশ কিছু প্রশ্ন আমার ভেতরে জেগেছে। অনেকগুলো ব্যাপার নিয়ে আজ ভেবেছি, সারাদিনই ভেবেছি বঙ্গবন্ধুকে নিয়ে, বঙ্গবন্ধুর জন্মদিন, সেটার আয়োজন। বারবার আমার কাছে একটা প্রশ্ন জেগেছে, নিজেকেই জিজ্ঞেস করেছি, আমরা কি সম্প্রতি বঙ্গবন্ধুকে অনেক বেশি আনুষ্ঠানিকতা সর্বস্ব করে ফেলেছিলাম কিনা? ইভেন্ট কোম্পানি ভাড়া করে বিশাল বিশাল আয়োজন করেছি, কিন্তু বঙ্গবন্ধু যে কারণে বঙ্গবন্ধু, বাংলার মানুষের মুজিব ভাই, শেখ মুজিব, শেখের বেটা, যে কারণে গুরুত্বপূর্ণ, আমরা কি আমাদের নতুন প্রজন্মের কাছে সেই বার্তাটি পৌঁছে দিতে পেরেছিলাম? আওয়ামী লীগ 15 বছর 6 মাস ক্ষমতায় ছিল। রাষ্ট্রীয় অবস্থায় তখন যেহেতু সরকার ক্ষমতায় ছিল, ন্যাচারালি প্রচার মাধ্যম বলেন, গণমাধ্যম বলেন, সর্বত্র বঙ্গবন্ধুময় ছিল। কিন্তু
এত সুযোগ থাকার পরেও এই দেশেই বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা হয়, অসম্মান করা হয়। এটা কি মেনে নেবার মতো? বা এটি কারা করেছে? এটি কি সাধারণ মানুষ করেছে, নাকি এটি যারা করেছে তাদের পরিচয় আমরা পরবর্তীতে পেয়েছি? এরা সেই ৭১-এর পরাজিত শক্তি। এদের দেখবেন যে অধিকাংশ জামাত শিবির এবং বিএনপিরও অনেকে এই ধ্বংসযজ্ঞে মেতেছে, বিশেষ করে ২০২৪ সালের ৫ই আগস্টের পরে। কিন্তু আমরা যদি প্রশ্ন করি যে আমরা বঙ্গবন্ধুকে সাধারণ, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে পারেনি বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার ইতিহাস, তাহলে পাল্টা আবার আমার মনে আরেকটা প্রশ্ন জাগে, যদি বঙ্গবন্ধুকে আমরা ঠিকমতো তুলে না ধরতে পারি, তাহলে জুলাই আগস্টের যে জঙ্গি অভ্যুত্থানটা হলো, যেখানে মানুষকে প্রতারণার মধ্য দিয়ে ইনভলভ করা হয়েছে, সেখানে তাদের স্লোগান কি ছিল? বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তারা মাথায় বাংলাদেশের জাতীয় পতাকা লাগিয়েছে, তারা বঙ্গবন্ধুর কথা বলেছে, মুক্তিযুদ্ধের কথা বলে মানুষকে ব্লাব দিয়েছে। তার মানে বঙ্গবন্ধুকে যে ১৫ বছর ৬ মাসে মানুষের কাছে একেবারে পৌঁছানো হয়নি, বা তরুণ প্রজন্মের কাছে পৌঁছানো হয়নি, এই যে অভিযোগটা আমরা করি, এটা কি আসলেই সত্যি? সত্যি হলে কতখানি সত্যি? পুরোটাই সত্যি নাকি আংশিক সত্য? এই বিষয়গুলো নিয়ে একটু মূল্যায়ন হওয়া দরকার। বঙ্গবন্ধুর মতো নেতা বিশ্বে বিরল। তার সময়ে পৃথিবীতে যে কয়জন নেতা ছিল, যাদের মানুষ সারা পৃথিবীতে কাউন্ট করতেন, তাদের মধ্যে বঙ্গবন্ধু ছিলেন একজন। এবং সেই বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। বিশ্ব নেতা বঙ্গবন্ধু আমাদের নেতা। এবং আমি আমার জীবনে যে ছোট্ট দুই একটা কাজ করেছি, আমার মনে হয় তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কাজ হলো যে আমি বঙ্গবন্ধুর ২৫টা নির্বাচিত ভাষণ ইংরেজিতে অনুবাদ করেছি, এবং এটা বিদেশ থেকে প্রকাশিত হয়েছে। এই ভাষণগুলো নিয়ে কাজ করতে গিয়ে আমি বঙ্গবন্ধুকে নতুনভাবে আবিষ্কার করেছি। আমি মোটামুটি পড়াশোনা করা মানুষ, আমি একেবারে মানুষ শোনা কথায় আমি কোনো কাউকে সমর্থন করি, কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি বা বঙ্গবন্ধুর কথা বলি, বিষয়টা তা নয়। তো এই ভাষণের কাজ করতে গিয়ে যেটা বললাম, এবং যতটুকু অধ্যয়ন করেছি, পারিবারিক কারণে আমি যতখানি বঙ্গবন্ধুর কথা শুনেছি, আমার বাবা ব্যক্তিগতভাবে বঙ্গবন্ধু ছিল তার মুজিব ভাই। সো ন্যাচারালি বঙ্গবন্ধু সম্পর্কে আমি যতটুকু পড়াশোনা করেছি, জেনেছি। এবং বঙ্গবন্ধু আমাদের জন্য একটা অ্যাসেট। এই যে ১০০০ বছরের শ্রেষ্ঠ বাঙালি বলা হয়, এটা এমনি এমনি বলা হয় না। আজকে যে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা কথা বলছি, দেশের বাইরে যাচ্ছি, দেশের ভেতরে বড় বড় পদে কাজ করছি, সবই তো সম্ভব হয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটা স্বাধীন বাংলাদেশ পেয়েছিলাম বলেই। নতুবা পাকিস্তান আমলে আমরা ছিলাম দ্বিতীয় শ্রেণীর নাগরিক। আমাদের গোল্ডেন ফাইবার পাট থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, কিন্তু সেটা চলে যেত পশ্চিম পাকিস্তানে। পশ্চিম পাকিস্তানের ভোগে উন্নয়নে ব্যবহৃত হতো। তো বঙ্গবন্ধু আমাদের একটা স্বাধীনতা দিয়েছে। আবার মুনতাসির মামুন স্যার বলেছিলেন যে বঙ্গবন্ধু একটা অনিচ্ছুক জাতিকে স্বাধীনতা দিয়েছে। এটা অভিমানের কথা, কারণ আমাদের রাজনীতিতে অ্যান্টি আওয়ামী লীগ যে ধারাটা, তারা পরোক্ষভাবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করার একটা ধারা, তারা বঙ্গবন্ধুরও বিরোধিতা করে। এবং তারা যখন ক্ষমতায় থাকে তখন তারা দেশের মানুষকে বিভ্রান্ত করে
ইতিহাস বিকৃত করে তারা, এবং ন্যাচারালি তারা বঙ্গবন্ধুর অবদানকে খাটো করার চেষ্টা করে। এবার 7ই মার্চের বিটিভিতে যে জিয়াউর রহমানের যে ভাষণ, সেটা এডিট করে দেখানো হলো, এবং জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতা ঘোষণা করেছিলেন সেই বঙ্গবন্ধুর অংশটা বাদ দিয়ে দিয়েছে। তেমনি ভাবে ইতিহাস বিকৃতির খপ্পরে বারবার বঙ্গবন্ধু শেখ মুজিব পড়েছেন, কিন্তু তাতে বঙ্গবন্ধুর ভূমিকা, বঙ্গবন্ধুর অবদান, বঙ্গবন্ধুর কোনো কিছুই ঢাকা পড়েনি বা চাপিয়ে রাখা যায়নি। বঙ্গবন্ধু সেই সূর্যের মতো ঠিকই তার আলো ছড়িয়ে গেছেন। এবং জামাতও যখন জাতির সাথে প্রতারণা করেছে, জঙ্গিরা প্রতারণা করেছে, তাদেরও বঙ্গবন্ধুর প্রয়োজন হয়েছিল। এটা হলো রিয়েলিটি। এর পাশাপাশি এটা আমাদের স্বীকার করতেই হবে যে আমরা বঙ্গবন্ধুকে অনেকখানি আনুষ্ঠানিকতা সর্বস্ব করেছি। বঙ্গবন্ধু ভারতের গান্ধীর কথা বলেন, সাউথ আফ্রিকার নেলসন ম্যান্ডেলার কথা বলেন, আমেরিকার জর্জ ওয়াশিংটনের কথা বলেন, এদের যে একটা সার্বজনীন অবস্থান, আমাদের দেশে সেই জায়গাটায় আমরা জাতীয়ভাবে ঐকমত্য পোষণ করতে পারিনি। আর একটা ছিল, যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তখন কিছু হাইব্রিড লোক, এরা বঙ্গবন্ধুকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে। মানে কোনো একটা প্রতিষ্ঠানের নামকরণ, ওটা বঙ্গবন্ধুর নামেই হতে হবে। মানে বঙ্গবন্ধুকে তারা তাদের আচরণের মধ্য দিয়ে মানুষের বিরক্তির কারণও করে ফেলেছে অনেক সময়। আমি সাউথ আফ্রিকায় গিয়েছি, ভারতে তো অসংখ্যবার গিয়েছি। আমি যেখানে নেলসন ম্যান্ডেলার জন্ম এবং যেখানে নেলসন ম্যান্ডেলার কবর হয়েছে, আমি সেই বাড়িতেও গিয়েছি। আমি নেলসন ম্যান্ডেলার সেই বাড়ির কাছের একটা বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে পড়াতে যেতাম, ওয়াল্টার সিসিলু ইউনিভার্সিটি। তো নেলসন ম্যান্ডেলার বাড়ির সবচেয়ে কাছের ইউনিভার্সিটিটার নাম কেন নেলসন ম্যান্ডেলা ইউনিভার্সিটি হলো না? এই ইতিহাস, এই প্রশ্নটা আমার মনে জেগেছিল। আমি উত্তর খুঁজতে গিয়ে দেখলাম যে নেলসন ম্যান্ডেলারা যখন জেলে ছিল, রোবেন আইল্যান্ডে 27 বছর জেলে ছিল, তখন নেলসন ম্যান্ডেলার সাথে আফ্রিকান কংগ্রেস পার্টির অনেকে, ন্যাশনাল কংগ্রেস পার্টির অনেকে তখন জেলে ছিল, এবং ওটাকে বলা হতো একটা ইউনিভার্সিটি বলা হতো। ওইখানে এইসব নেতারা তারা পড়াশোনা করতেন, রাজনৈতিক আলোচনা করতেন। নেলসন ম্যান্ডেলাদের গুরু ছিলেন ওয়াল্টার সিসিলু, এবং ওয়াল্টার সিসিলুরই আসলে নেতা হওয়ার কথা ছিল, কিন্তু তিনি জেলে থাকাকালীন অসুস্থ হয়ে পড়েন এবং তার পক্ষে আর নেতৃত্ব দেওয়া সম্ভব হয়নি। তো নেতৃত্ব আলটিমেটলি নেলসন ম্যান্ডেলার কাছেই যায়। এবং দেখেন, নেলসন ম্যান্ডেলার শহরেই বিশ্ববিদ্যালয়টার নাম কিন্তু সেই গুরু ওয়াল্টার সিসিলু নামেই হয়েছে। সেই শহরে একটা মিউজিয়াম আছে, খুব সাদামাটা একটা জাদুঘর। সেখানে নেলসন ম্যান্ডেলার ব্যক্তিগত ব্যবহৃত অনেক জিনিসপত্র আছে। তিনি যে জেলে যে সেলটায় থাকতেন, ওনার টয়লেট করার জন্য একটা ছোট্ট ড্রাম দেওয়া হয়েছিল, মানে বালতির চেয়ে একটু বড়। তাদের আলাদা টয়লেট ছিল না, সেইটা সেই মিউজিয়ামে আছে। তো এইভাবে আমাদের খুব ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বঙ্গবন্ধু কেন বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু কেন আজও প্রাসঙ্গিক, বঙ্গবন্ধুর ইম্পর্টেন্স, এগুলো মানুষের কাছে এমনভাবে জানিয়ে দেওয়া যেটা মানুষ গ্রহণ করে। এই যে আমি আপনাকে একটা কথা বললাম, আপনি এটা শুনলেন, এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দেবেন, কিন্তু আমি তো মাস্টার ছিলাম, আমার এগুলো একটু টুকটাক ধারণা আছে। এই যে লার্নিং থিওরি, যে মানুষ কেন মনে রাখে, কখন মনে রাখে, কিভাবে প্রেজেন্ট করলে মনে রাখে, বঙ্গবন্ধুর প্রকৃত সৈনিক কারা, আজকে তো দেখতে পাচ্ছেন। আজকে আওয়ামী লীগের এই প্রতিকূল সময়ে তৃণমূলই বুক চিতিয়ে দাঁড়িয়েছে, অথচ সেই
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে যেসব চকচকে বালক বালিকা কিশোর কিশোরী তরুণ তরুণীদের আপনারা নিয়ে আসতেন লেটস টক বা সিআর এর প্রোগ্রামে, তারা কারা, তারা আজ কোথায়? তারা অধিকাংশই তো জুলাই আগস্টে লাল কালার হয়ে গেছে, লাল বদর হয়ে গেছে। আর যে ছেলেটা নিজের খেয়ে বোনের মোষ তাড়ায়, জয় বাংলা স্লোগান দেয়, বঙ্গবন্ধুর কথা বলে, সোশ্যাল মিডিয়ায় দিনরাত ফাইট করে, তাকে তো আপনারা 15 বছর 6 মাসে ডাকেন নাই, ভুলে গেছেন। বরং অনেককে আপনারা জেল খাটাইছেন। এই কথাটা আজকে জন্মদিনে এই কারণেই বলছি যে একদিকে সাধারণ মানুষ বঙ্গবন্ধুকে যেমন ধারণ করে, বঙ্গবন্ধুর জন্য যেমন গর্ববোধ করে, ঠিক তেমনি সাংগঠনিক দায়িত্ব হিসেবে আওয়ামী লীগ এবং তার সাথে যারা রয়েছেন তাদেরও এটা কাজ। বঙ্গবন্ধুকে প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে গ্রহণযোগ্য উপায়ে। সেটা ছড়াতে যেন চামচাদের খপ্পরে না পড়ে, সেটা যেন বিরক্তির পর্যায়ে না যায়, এটা আমাদের মনে রাখতে হবে। আজকে আবারও আমি গভীর কৃতজ্ঞতার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করছি। এবং বঙ্গবন্ধু মাত্র 55 বছর বয়সে তাকে হত্যা করা হয়েছিল, কিন্তু তিনি বাংলাদেশ সম্পর্কে একটা দীর্ঘ স্বপ্ন লালন করতেন। বাংলাদেশে কোন সেক্টরে কি কাজ করতে হবে তার দীর্ঘ তালিকা ছিল, যেটা আমি বলেছি যে ওই বঙ্গবন্ধুর ভাষণের বইয়ের কাজ করতে গিয়ে আমি দেখেছি যে প্রত্যেকটা সেক্টরে তার কিন্তু একটা পরিকল্পনা ছিল। যে পরিকল্পনাটাকে ভিত্তি করে শেখ হাসিনা কিন্তু এই আধুনিক বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলেছিলেন। এই যে মিডল ইনকাম কান্ট্রিজ, এটা সব কিছুর ভিত্তি ছিল ওই যে বঙ্গবন্ধুর প্ল্যানিং, বঙ্গবন্ধুর স্বপ্ন। তো আজকে এই প্রতিকূল মুহূর্তে, এই জন্মদিনে সেই বঙ্গবন্ধুই আমাদের সামনে আশার আলো জ্বালিয়ে রাখে। বঙ্গবন্ধুর আদর্শকে যদি সত্যিকার অর্থে ধারণ করা যায়, তবে সেই আদর্শের বাহিনীকে, আদর্শের সৈনিকদের পরাজিত করা সম্ভব নয়। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।